আজকে আমরা দেখব ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন এসএসসির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে তোমার ৫ মার্কের প্রশ্ন আসবে। ৫টা ট্যাগ কোশ্চেন থাকবে। তুমি যদি ৫টা ট্যাগ কোশ্চেন করতে পারো, প্রত্যেকটার জন্য এক করে মার্ক, ৫ মার্ক। তো আজকে আমরা ট্যাগ কোশ্চেনটা দেখব। ট্যাগ কোশ্চেনটা আসলে কি? ট্যাগ মানে হচ্ছে গিয়ে কোনো কিছু জোড়া লাগানো বা সংযোজন করা, আর কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। তার মানে ট্যাগ কোশ্চেনটা মানে হচ্ছে তোমার প্রশ্ন জোড়া দেওয়া। কোনো একটা বাক্যের শেষে ছোট করে প্রশ্ন জুড়ে দেওয়াটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটা ২ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ, একটা হচ্ছে গিয়ে আমার অ্যাফার্মেটিভ ট্যাগ, এবং আরেকটা হচ্ছে নেগেটিভ ট্যাগ। আরেকটা হচ্ছে নেগেটিভ ট্যাগ, অ্যাফার্মেটিভ ট্যাগ এবং নেগেটিভ ট্যাগ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য আমার নেগেটিভ ট্যাগ করতে হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করার নিয়ম হলো, প্রথমে দিব আমি অক্সিলারি ভার্ব, এরপরে দিব নট। নটটাকে লেখা হয় এন অ্যাপোস্ট্রফি টি, এইভাবে নটটাকে লেখা হয়। প্রথমে অক্সিলারি ভার্ব, এরপর নট, এবং এরপরে সাবজেক্ট। এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করার নিয়ম। এবং যদি সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হয় সেটার নিয়মটা হচ্ছে জাস্ট সেম, শুধু এখানে নটটা থাকবে না, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটার শেষে তোমাকে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। লেখার শেষে ট্যাগ কোশ্চেন লিখে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। দেখো, আমি তোমাকে সিম্পল একটা উদাহরণ দিই। মনে করো এখানে আছে যে হি ইজ রাইটিং এ লেটার। এটাকে তোমার ট্যাগ কোশ্চেন করতে হবে সেন্টেন্সের শেষে গিয়ে। তাহলে দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেখো, এখানে অ্যাফার্মেটিভ, এখানে কোথাও নট নেই, তার মানে সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করার নিয়ম হলো, প্রথমে তোমাকে অক্সিলারি ভার্ব দিতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্বটা কি? দেখো, এই ইজটা কিন্তু আমার অক্সিলারি ভার্ব, তাহলে আমি প্রথমে দিই ইজ। এরপরে দেখো একসাথে এন অ্যাপোস্ট্রফি টি আছে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমি এন অ্যাপোস্ট্রফি টি দেবো, ইজেন্ট। এবং এরপর সাবজেক্ট, দেখো এই সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু আমার হিম, তাই না? তাহলে ইজেন্ট হিম। এবং সবশেষে কি আছে? কোশ্চেন মার্ক। তাহলে ইজেন্ট হি লিখে কোশ্চেন মার্ক। এটা হচ্ছে এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। খুব ইজি একটা জিনিস। দেখো, এরকম একটা মনে করো আরেকটা সেন্টেন্স আমি লিখি, হি ইজ এ স্টুডেন্ট। এই বাক্যে দেখো, এই ইজটা কিন্তু অক্সিলারি ভার্ব না, তাই না? এখানে কিন্তু এই ইজটা একটা লিঙ্কিং ভার্ব বলা যেতে পারে, বা একটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে এখানে। কিন্তু সেন্টেন্সের যদি যে সকলকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি, অর্থাৎ যে ভার্বগুলো টু বি ভার্ব, যে ভার্বগুলো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি, এম ইজ আর, ওয়াজ ওয়ার, ক্যান কুড শ্যাল, মডাল অক্সিলারি ভার্ব হোক, এই অক্সিলারি ভার্বগুলো যদি তোমার সেন্টেন্সে থাকে, তাহলে সেটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হোক, আর যেটা হিসেবে ব্যবহার হোক না কেন, যদি সেটা সেন্টেন্সে থাকে, সেটাই এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে ট্যাগ কোশ্চেনের জন্য। তাহলে এই ইজটা এখানে যদিও অক্সিলারি ভার্ব না, তাও আমি এই ট্যাগ কোশ্চেন করার সময় এই ইজটাকে আমার অক্সিলারি ভার্ব ধরতে হবে। অর্থাৎ এখানে প্রথমে লিখবো আমি ইজ, এরপর যেহেতু সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এর সাথে আমার নট যোগ করতে হবে, তাহলে ইজেন্ট। এবং এরপর সাবজেক্টটা হচ্ছে আমার হি, ইজেন্ট হিম। এরপরে কোশ্চেন মার্ক। তাহলে কোন কোন শব্দগুলোকে আমি অক্সিলারি ভার্ব হিসেবে কাউন্ট করব, আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিই। মনে রাখবা, এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ, হ্যাজ, had, shall, will, can, could, would, might, should, must, need, এইগুলা হচ্ছে আমার ট্যাগ কোশ্চেনের জন্য আমি অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করবো। এম ইজ আর, ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে বি ভার্ব, এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো টেন্সের ভার্ব আমরা জানি। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলো হচ্ছে সবই মডাল অক্সিলারি ভার্ব। তো এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তো সেটাকে আমরা অক্সিলারি ভার্ব ধরে আমরা ট্যাগ কোশ্চেন করব। তাহলে দেখো, এখন এই অক্সিলারি ভার্বের শেষে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোতে কিন্তু নট যোগ করতে হয়, তাই না? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্বের সাথে একটা এন অ্যাপোস্ট্রফি টি অর্থাৎ নট যোগ করতে হয়। এখন এই আমি যে অক্সিলারি ভার্বগুলো লিখলাম, এইগুলোর সাথে
নট যোগ করলে দেখো এখানে কিন্তু ইজের সাথে নট যোগ করে ইজেন্ট হয়ে যায়, কিন্তু কিছু কিছু আছে নট যোগ করলে একটু চেঞ্জ হয়ে যায়, সেই ফরম্যাটটা আমি তোমাকে একটু লিখে দিই। মনে করো এম এর সাথে তুমি যদি নট যোগ করো তাহলে অ্যামেন্ট না লিখে লিখতে হয় আরেন্ট, এটা একটু মাথায় রাখবা, এটা মনে রাখবা। আরেন্ট লিখতে মডার্ন ইংলিশে অ্যামেন্ট বা অ্যাম নট বলে কোনো কিছু লেখা হয় না। দেখো তাহলে এমকে করলে পাবো আমরা আরেন্ট, ক্যানের সাথে নট যোগ করলে হবে কান্ট, উইলের সাথে নট যোগ করলে হবে ওন্ট, শ্যালের সাথে নট যোগ করলে হবে শান্ট এবং কুডের সাথে যোগ করলে হবে কুডেন্ট। বাকিগুলো জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ, অর্থাৎ ইদের সাথে ইজেন্ট, আরের সাথে আরেন্ট, ওয়াজের সাথে অজেন্ট, এরকমভাবে। তো তাহলে একটা উদাহরণ দেখো, যে এমন আছে, মনে করো আই অ্যাম এ স্টুডেন্ট, এটাকে তোমার ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে দেখো এখানে তোমার অক্সিলারি ভার্বটা হচ্ছে এম, এর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ তোমার এম এর সাথে নট লাগাতে হবে। তাহলে এম এর সাথে নট লাগালে কিন্তু হয়ে যায় আরেন্ট, তাহলে এখানে কিন্তু আর না থাকা সত্ত্বেও এখানে কিন্তু আরেন্ট আমাকে লিখতে হবে, আরেন্ট, এবং এরপর সাবজেক্ট আরেন্ট আই। তাহলে এখানে হলো আই এম এ স্টুডেন্ট, এটা উত্তর হবে হচ্ছে আরেন্ট আই এবং শেষে একটা কোশ্চেন মার্ক। ঠিক আছে, তারপর আরও একটা চিন্তা করো, মনে করো এরকম আছে হি ক্যান সুইম, হি ক্যান সুইম, তাহলে এটার উত্তর হবে কান্ট হি। ক্যান হচ্ছে তোমার এখানে মডাল অক্সিলারি, আর হিটা হচ্ছে সাবজেক্ট, তাহলে কান্ট হি, এটা হচ্ছে তোমার ট্যাগ কোশ্চেন। এখন ধরো তোমার কোনো সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব তুমি পাইলে না, তখন কি করবা? তখন যদি সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদেরকে ডু, ডাজ বা ডিড বসাতে হবে, ডু ডাজ বা ডিড বসাতে হবে। যদি সেন্টেন্সের ভিতরে আমার অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাকে ডু, ডাজ বা ডিড বসিয়ে করতে হবে। যেমন কি ধরো এরকম আছে ইট রেইনস, এইখানে দেখো এই সেন্টেন্সে দেখো কোনো অক্সিলারি ভার্ব কিন্তু নাই, তাই না? সরাসরি সাবজেক্ট আছে, এরপরে ইট রেইনস আছে, তাহলে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। যদি অক্সিলারি ভার্ব না থাকলে আমাদেরকে ডু, ডাজ বা ডিড ধরে করতে হবে। তাহলে ডু কোথায়? ডু বসবে যখন প্রেজেন্ট কেস, তখন ডু প্রেজেন্ট। ডাজ কখন? জানো যদি ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকে। আর ডিড কখন? ডিডটা হচ্ছে যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে, তাহলে ডিড। ইট রেইনস, এখানে দেখো ভার্বের সাথে এস যুক্ত আছে, তাই না? তাহলে আমি কাকে নিয়ে আসবো? ডাজকে নিয়ে আসবো, ডাজ। এবং যেহেতু সেন্টেন্সের ভিতরে নট নাই, অর্থাৎ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ডাজের সাথে আমি নট যোগ করবো, ডাজেন্ট, এবং এরপর সাবজেক্ট ডাজেন্ট ইট, এটা কোশ্চেন মার্ক দিব। ঠিক আছে, এরপর দেখো যদি আরেকটা উদাহরণ দেখো, ইউ গো দেয়ার, এখানে দেখো এখানে কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস কিছু নাই, জাস্ট প্রেজেন্ট একটা ভার্ব, তাহলে এখানে হবে আমার ডোন্ট ইউ, ডুর সাথে নট, ডোন্ট এবং সাবজেক্ট ডোন্ট ইউ দিয়ে একটা কোশ্চেন মার্ক দিব। আর ডিডেরটা কেমন হবে? ধরো শি ওয়েন্ট হোম, এখানে দেখো ওয়েন্ট আছে, আমরা জানি ওয়েন্টটা হচ্ছে ভি2 ফর্ম, পাস্ট ফর্ম, তাই না? তাহলে এখানে ওয়েন্টের কারণে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে ভার্বের পাস্ট ফর্মের কারণে আমরা কাকে নিব? আমরা ভার্বের পাস্ট ফর্মের কারণে আমরা ডিডকে নিব। তাহলে ডিডের সাথে নট, ডিডেন্ট, এবং এরপরে সাবজেক্ট ডিডেন্ট শি, একটা কোশ্চেন মার্ক দেবো। তো এটা হচ্ছে যখন তোমার অক্সিলারি ভার্ব থাকবে না তখন এই নিয়মটা। এখন ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্টগুলো কী হবে? ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট, ট্যাগ কোশ্চেন এর ক্ষেত্রে সাবজেক্ট ব্যক্তি বোঝালে হি বা শি দিব, অর্থাৎ সাবজেক্ট সেন্টেন্সে সাবজেক্টে যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে আমরা হি বা শি ইউজ করব। হি কখন? ছেলেদের ক্ষেত্রে হি এবং মেয়েদের ক্ষেত্রে শি, এগুলো আমরা জানি। বস্তু, প্রাণী, স্থান, বিষয়, এগুলোর জন্য আমরা সাবজেক্ট হিসাবে ইটকে ইউজ করব, ইট। থার্ড পারসন প্লুরাল হলে আমরা দেকে লিখব, থার্ড পারসন প্লুরাল হলে আমরা দে লিখব সাবজেক্ট হিসাবে, দে। আর সৃষ্টিকর্তা বা অলমাইটি ক্ষেত্রে আমরা সাবজেক্টকে লিখব হি, অলমাইটি বা সৃষ্টিকর্তার জন্য আমরা সাবজেক্টকে লিখব বড় হাতের হি দিয়ে, এটা একটু মাথায় রাখবা। অন্য ক্ষেত্রে তোমার সাবজেক্টগুলো ছোট হাতের হইলেও সৃষ্টিকর্তা বা অলমাইটি
এক্ষেত্রে আমরা সাবজেক্টটা বড় হাতের লিখব, আর দেয়ারের সাবজেক্টটা দেয়ারে থাকবে। যদি সাবজেক্টে যদি দেয়ার থাকে তাহলে এটা সাবজেক্ট দেয়ারই হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্টগুলো আমি দেখলাম যে ব্যক্তি বোঝালে হি বা সি ইউজ করতে হবে, যদি বস্তু প্রাণী স্থান বিষয় বোঝায় তাহলে ইট ইউজ করতে হবে, যদি থার্ড পার্সন প্লুরাল থাকে তাহলে সেটার জন্য আমরা দে ইউজ করব, অলমাইটি বা সৃষ্টিকর্তার ক্ষেত্রে হি, এবং দেয়ার থাকলে দেয়ার। দেখো একটা উদাহরণ আমি তোমাকে দেখাই। ধরো গড ইজ অলমাইটি, এটা তোমরা জানি গড ইজ অলমাইটি। এই ক্ষেত্রে দেখো অক্সিলারি ভার্বটা এখানে কি ইজ, কারণ আমরা বলছি যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যদি কোনো বি ভার্ব আমার সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটা আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কাউন্ট করব। তো যেহেতু এখানে ইজ আছে তাহলে আমি ইজ নিব, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে ইজের সাথে নট হয় ইজেন্ট, এবং গডের জন্য সাবজেক্ট হিসেবে আমি কাকে লিখবো, বড় হাতের হিকে লিখবো, ইজেন্ট হিম দিয়ে একটা কোশ্চেন মার্ক দিব। ওকে, তারপর মনে করো এমন আরেকটা সেন্টেন্স চিন্তা করো, রহিম ক্যান ড্রাইভ। এখানে দেখো ক্যানটা হচ্ছে মোডাল অক্সিলারি, তাহলে আমি কান্ট লিখলাম, যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সে কোনো নট নাই সেজন্য আমাকে নট দিতে হবে কান্ট, এবং রহিমের সাবজেক্ট আমাকে লিখতে হবে। রহিমের সাবজেক্ট কি আমরা লিখছি দেখো, ব্যক্তি বোঝালে হি বা সি, যেহেতু রহিম একজন ব্যক্তি এবং রহিম একজন ছেলে বা পুরুষ, তাহলে রহিমের জন্য আমরা সাবজেক্ট হিসাবে লিখব হি ক্যান্ট হি, ঠিক আছে। তো এই হচ্ছে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট। এখন দেখো ট্যাগ কোশ্চেনের কিছু রুলস দেখব। সেন্টেন্সে সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, সাম, এভরি, অল, নোবডি, নো ওয়ান বা নান এগুলো থাকে তাহলে এইগুলোর পরিবর্তে আমি সাবজেক্ট হিসাবে দেখে বসাবো, ঠিক আছে, এটা মনে রাখবা। দেখো একটা উদাহরণ আমি দিই তোমাকে, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এই সেন্টেন্সটাকে তোমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। এখন দেখো এখানে আছে কি ওয়ান্টস, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই না, ভার্বের সাথে আমার এস বাই যুক্ত আছে ওয়ান্টস, তাহলে কি হবে ডাজ, তাই না, তাহলে দিব ডাজ। এবং দেখো এখানে এই সেন্টেন্সে কোনো নট নেই তাহলে আসবে কি ডাজেন্ট, এবং এরপরে সাবজেক্ট কাকে লিখবো, সাবজেক্ট লিখবো আমি দেখে, ডাজেন্ট দে। কিন্তু ভাইয়া এটা ভুল, কেন ভুল, এই সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন যে ডাজেন্ট দে এটা কিন্তু ভুলটা কেন হচ্ছে, কারণ দেখো দে একটা প্লুরাল সাবজেক্ট, তাই না, দে একটা কি প্লুরাল সাবজেক্ট, কিন্তু ডাজ কি, ডাজ হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, প্লুরাল সাবজেক্টে কিন্তু সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসে না। অর্থাৎ এক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে সাবজেক্ট ট্যাগ কোশ্চেনের জন্য ভার্বটা যে আমরা লিখবো সেটা সর্বদা সাবজেক্ট অনুযায়ী আমাকে লিখতে হবে। যদিও এখানে দেখো ডাজ হওয়ার কথা কিন্তু ডাজ হবে না, কেন, কারণ এই আমার সাবজেক্টটা প্লুরাল সাবজেক্ট আছে, তাহলে এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে ডোন্ট দে। কি লিখবো আমার, ডোন্ট দে। কেন লিখতে হবে, দেখো এভরিবডির জন্য আমার সাবজেক্টটা দিয়ে চলে গেল, এবং এই সেন্টেন্সে যেহেতু কোনো ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাকে ডাজ লিখতে হইতো, কারণ ভার্বের সাথে এস বাই এর যোগ আছে, কিন্তু আমি ডাজ লিখতে পারবো না কারণ সাবজেক্টটা আমার প্লুরাল, তাহলে আমাকে ডু নিতে হবে এবং এর সাথে নট যোগ করতে হবে, তাহলে ডোন্ট দে, এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা হবে আমার ডোন্ট দে। এটা একটু মাথায় রাখো। দেখো আমি আরও তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো এমন আছে, নোবডি ইজ প্রেজেন্ট দেয়ার। এখানে দেখো আমি বলে রাখছি যে দেখো নোবডির জন্য আমার সাবজেক্ট কাকে লিখতে হবে, দেখে লিখতে হবে, তাহলে এখানে তুমি নোবডির জন্য সাবজেক্ট দেখে লেখো দে। এখন তোমাকে তো একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে, তাই না, শুরুতে অক্সিলারি ভার্ব লিখতে হবে। দেখো এখানে অক্সিলারি ভার্ব কিন্তু ইজ দেওয়া আছে, কিন্তু ইজ তো ভাইয়া সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, তোমার সাবজেক্টটা প্লুরাল, তাহলে ইজ দে তোমার লিখলে অ্যান্সারটা ভুল হবে। তাহলে ইজের প্লুরাল ফর্ম কি, আমরা জানি ইজের প্লুরাল ফর্ম হচ্ছে আর দে। আর নট কেন দিলাম না, কারণ এই সেন্টেন্সে দেখো অলরেডি না বোধক একটা সেন্টেন্স নোবডি আছে, সেই কারণে এটার অ্যান্সারটা হবে আর দে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে তোমরা মনে রাখতে পারো বা খাতায় লিখে নিতে পারো যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ভার্ব সর্বদা সাবজেক্ট অনুযায়ী বসবে, ভার্ব সর্বদা সাবজেক্ট অনুযায়ী বসবে। এটা তোমরা একটু লিখে নাও, মনে রাখতে পারবা। এখন দেখো 2 নম্বর রুলসটা দেখো। 2 নম্বর রুলসটা কি, যদি সেন্টেন্সে সাবজেক্ট যদি এনিথিং, সামথিং, নাথিং, এভরিথিং এইগুলো থাকে তাহলে সাবজেক্ট হিসেবে আমি ইটকে বসাবো। যদি সেন্টেন্সে এনিথিং, সামথিং, নাথিং, এভরিথিং এগুলো আমার সাবজেক্টে থাকে তাহলে এটার পরিবর্তে সাবজেক্ট হিসেবে আমি ইটকে বসাবো। তাহলে দেখো এখানে এভরিথিং ইজ ওকে, যেহেতু এখানে এভরিথিং আছে তাহলে আমার সাবজেক্ট বসবে ইট।
তো এখানে তাহলে ইজ বসাতে কোনো আপত্তি নেই, কারণ ইটটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এখানে ইজ। এবং যেহেতু সেন্টেন্সটা একটা পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এখানে ইজেন্ট ইট অ্যান্সার হবে। সেমভাবে দেখো এটা এনিথিং, এনিথিংয়ের কারণে আমরা সাবজেক্ট বসবে ইট এবং উইলের সাথে নট যোগ করলে হয় ওন্ট। আমরা প্রথমে শিখছি উইলের সাথে নট যোগ করলে ওন্ট, তাহলে ওন্ট ইট। যেহেতু সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেই জন্য আমরা উইলের সাথে নট যোগ করে ওন্ট ইট করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে 2 নম্বর রুলস। দেখো 3 নম্বর রুলসটা এবার দেখো। 3 নম্বর রুলসটা হচ্ছে সেন্টেন্সে যদি হার্ডলি, স্কার্সলি, সেলডম, ফিউ এই শব্দগুলো থাকে, তাহলে আমরা নট বা এন অ্যাপোস্ট্রফি এটা বসাবো না। সেন্টেন্সটা যদি আমার না বোধকও থাকে, কিন্তু সেন্টেন্সটা মনে করো আমার হ্যাঁ বোধক একটা সেন্টেন্স, কিন্তু সেন্টেন্সের ভিতরে এই শব্দগুলো আছে, তাহলে আমি নট বসাবো না, কারণ এই সেন্টেন্সগুলো দ্বারা নেগেটিভ অর্থ বহন করে। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দিয়ে তোমাকে আমি দেখাই। হি হার্ডলি কামস হিয়ার, হি হার্ডলি কামস হিয়ার। এখানে দেখো হার্ডলি আছে, তাই না? আবার দেখো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে আমাকে কাকে নিয়ে আসতে হবে? ডু, ডাজ বা ডিডকে নিয়ে আসতে হবে। আমি কীভাবে বুঝবো কোনটা ডু নাকি ডাজ নাকি ডিড? দেখো আমার ভার্বের সাথে কিন্তু এজ যোগ আছে, ভার্বের সাথে এজ যোগ থাকলে আমাকে কাকে নিয়ে আসতে হবে? ডাজকে নিয়ে আসতে হবে। এখন নট কি হবে নাকি হবে না? যেহেতু হার্ডলি আছে সেন্টেন্সে, তাহলে আমার নট দেওয়া যাবে না, ডাজ, এবং এরপরে সাবজেক্ট হি, তাহলে ডাজ হি। এটা হচ্ছে আমার এটার অ্যান্সার। আরেকটা উদাহরণ দেখো, রহিম seldom goes there। এটাও দেখো, এই সেন্টেন্সও দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমি কি নেব? ডু, ডাজ বা ডিড নেব। যদি এখানেও এর যোগ আছে, তাহলে আমার আসবে ডাজ। এরপরে সেলডম থাকার কারণে আমার এই সেন্টেন্সে নট বসবে, ডাজের সাথে নট বসবে না। আর রহিমের কারণে রহিমের সাবজেক্ট কি? রহিমের সাবজেক্ট হি, এটা আমরা জানি, তাহলে ডাজ হি। এটার অ্যান্সারও ডাজ হি। আচ্ছা, আরও একটা এক্সাম্পল আমি তোমাকে দিই। She scarcely eats fast food। দেখো এই সেন্টেন্সটা দেখো, she scarcely eats fast food, এটাও সেম। ইটসের কারণে আমি নিব ডাজকে, এবং যেহেতু স্কার্সলি তাহলে নট দেওয়া যাবে না, এবং she, তাহলে ডাজ she। আশা করি এই রুলসটা তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারছো। ডাজ she। এখন তোমাদেরকে আমি 4 নাম্বার রুলসটা দেখাবো। 4 নাম্বার রুলসটা কী ছিল? 4 নাম্বার রুলসটা হচ্ছে, যদি মনে রাখবা এরকমভাবে, প্রতিচ্ছবি বা ছায়া যদি বোঝায়, প্রতিচ্ছবি বা ছায়া বোঝালো সাবজেক্ট ইট বসবে, এটা একটু মনে রাখবা। প্রতিচ্ছবি বা ছায়া যদি বোঝায়, তাহলে সাবজেক্ট ইট বসবে। জিনিসটা কেমন দেখো, সেন্টেন্সটা একটু দেখো। দ্য মাদার রোজ ইন হার। এই সেন্টেন্সটা দেখো, দা, এখানে দেখো সাবজেক্টটা কি? দ্য মাদার, তাই না? এখন তুমি বলতে পারো দ্য মাদারের সাবজেক্ট তো শি হবে, বা যদি প্লুরাল ফর্মে চিন্তা করি দ্য মাদার, দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে আমরা সাবজেক্ট হিসেবে দিয়ে লিখবো, কিন্তু না। এখানে দেখো এই সেন্টেন্সটার মানেটা একটু ভিন্ন। এই সেন্টেন্সটার মানেটা হচ্ছে মা স্বপ্নে উদয় হলো, এরকম একটা মানে বোঝায়, বা স্বপ্নে দেখা, এরকম প্রতিচ্ছায়া টাইপ একটা সেন্টেন্সটা এই মানেটা দাঁড়ায়। সেই কারণে এই সেন্টেন্সটা তোমার সাধারণ সেন্টেন্সের মতো না। এই সেন্টেন্সটা তুমি দেখবা যে এই সেন্টেন্সটা সেন্টেন্সের মতো না। দ্য মাদার রোজ ইন হার বা দ্য ফাদার রোজ ইন হিম, এরকম সেন্টেন্স যদি থাকে, রাইজ মানে ওঠা, রাইজের পাস্ট ফর্ম হচ্ছে রোজ। ঠিক আছে, এই রোজ কিন্তু গোলাপ না, আবার রাইজের পাস্ট ফর্ম রোজ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার সাবজেক্টটা ইট নিতে হবে, এটা একটু মনে রাখবা। তাহলে V2 থাকার কারণে আমি কাকে নিব? যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, V2 আছে, তাহলে আমি ডিডকে নিব, ডিড, এবং সেন্টেন্সে যেহেতু নট নাই, তাহলে আমি নট দিব ডিডেন্ট, এবং সাবজেক্ট বসাবো ইটকে। তাহলে এটার উত্তর হচ্ছে ডিডেন্ট ইট। এটা একটু তোমরা মনে রাখবা। এখন আমি কিছু ব্যতিক্রমী ট্যাগ কোশ্চেন দেখাবো। ব্যতিক্রমী ট্যাগ কোশ্চেন বলতে কি, ধরো এরকম দুটো সেন্টেন্স আমি লিখি, হি উড গো দেয়ার। আচ্ছা, আমি লিখি আগে, দেখো এই দুইটা সেন্টেন্সকে আমার ট্যাগ কোশ্চেন করতে হবে। এখন তুমি আমাকে বলো, এই যে হি দিয়ে আমি অ্যাপোস্ট্রফি দিয়ে ডি লিখলাম, এটা দ্বারা কি বোঝায়?
এটা দ্বারা বোঝায় হি হ্যাড হইতে পারে বা হি উড হইতে পারে। এটা দিয়ে দুইটা জিনিস বোঝায়, হি হ্যাডও হইতে পারে, হি উড হইতে পারে। এখন তুমি বুঝবা কী করে যে এটা হি হ্যাড নাকি হি উড, নাকি এটা হি হ্যাড নাকি এটা হি উড, কীভাবে বুঝবা? দেখো হ্যাড কোথায় ইউজ করি আমরা? হ্যাড ইউজ করি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে, তাই না? তাহলে হ্যাড পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাডের সাথে V3 থাকে। হ্যাড যখন আমরা ইউজ করব সেটার ভাবটা হবে আমার V3, মনে রাখবা। হ্যাড যখন ইউজ করব মানে হ্যাড যখন যেখানে থাকবে সেটার ভার্বটা হবে V3 এবং উড যেখানে থাকবে সেটার ভার্বটা হবে আমার V1। এখানে দেখো এখানে সাবজেক্টটা কি V1 আর এখানে সাবজেক্টটা কি V3, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এটা প্রেজেন্ট ফর্ম। তার মানে এইটা দ্বারা বোঝাচ্ছে হি উড, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে হি উড। তাহলে এটার ক্ষেত্রে উড, তাহলে আমি উড তো আমি জানি উড একটা মডেল অক্সিলারি, তাহলে উড এবং যদি সেন্টেন্সে নট নাই তাহলে আমি উডেন্ট এবং সাবজেক্ট হি, উডেন্ট হি, এটার অ্যান্সার উডেন্ট হি। আর এটা দেখো গান V3 আসছে এখানে, পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এই হি হ্যাড দ্বারা বোঝাচ্ছে হ্যাড, তাহলে এটা হ্যাডেন্ট হি। আশা করি বুঝতে পারছো। এখন আরও কিছু দেখো, ধরো এরকমভাবে লেখা আছে যে আই ইজ আ প্রোনাউন, আই ইজ এ প্রোনাউন, আই একটা সর্বনাম, তাই না? আচ্ছা, এটার অ্যান্সার তুমি কি লিখবা? দেখো এখানে অক্সিলারি ভার্বটা ইজ, তাহলে লিখো ইজ, এরপর যত নট নাই সেন্টেন্সে নট দিলাম, ইজেন্ট। এখন সাবজেক্টটা তো আই, তাহলে ইজেন্ট আই লিখবো, তাই না? কিন্তু না, এই আইটা দ্বারা বোঝাচ্ছে যে আই মানে আমি একটা সর্বনাম পদ বা আই একটা প্রোনাউন, এটা এখানে কিন্তু আই মানে আমি না, ঠিক আছে? তাহলে এইখানে মানে এটা এই আই দিয়ে আমি বা কোনো ব্যক্তিকে কিন্তু বোঝাচ্ছে না, এই আই দিয়ে বোঝাচ্ছে যে আই একটা শব্দ, সেই শব্দটা একটা প্রোনাউন। তাহলে এই আইটার সাবজেক্ট কিন্তু আমি আই লিখবো না, এই আইটার সাবজেক্ট আমি কাকে লিখবো? ইটকে লিখবো, এটা, ঠিক আছে? যেহেতু এটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। আরেকটা দেখো, মনে করো এমন আছে হি ইজ এ প্রোনাউন, হিউ তো একটা প্রোনাউন, তাই না? হি ইজ এ প্রোনাউন, হিউ তো একটা প্রোনাউন। এই হিউ কিন্তু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, যে রহিম, করিম বা যে কোনো নামের ক্ষেত্রে কিন্তু আমি হিকে বসাচ্ছি না, হিটা একটা প্রোনাউন, আমি সেটা বোঝাচ্ছি এখানে। তাহলে এই হিটাও কিন্তু সাবজেক্ট হিসেবে বসবে না, সাবজেক্ট বসবে হির পরিবর্তে ইট, কারণ এটা একটা শব্দের সাবজেক্ট আমি বসাবো ইটকে, আর অক্সিলারি ভার্ব তো ইজ এবং তার সাথে নট, তাহলে ইজেন্ট ইট, ঠিক আছে? তো এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম, মনে রাখবা। আচ্ছা, আরেকটা ব্যতিক্রম তোমাকে আমি গিয়ে দেখাই। হি কাট হিজ ফিঙ্গার, এইটা ট্যাগ কোশ্চেন কী হবে? দেখো এটা কি V1 নাকি V2 নাকি V3? আমরা জানি কি, দেখো কাটের কাট, তাই না? কাটের V1 V2 V3 কি কাট, প্রেজেন্ট যা পাস্টায় পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। এখন দেখো হি তো একটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? আমরা কি জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। যদি এই ভার্বটা প্রেজেন্ট ভার্ব হইতো তাহলে এখানে কাটস হইতো, যেহেতু এখানে এস নাই কাট আছে, তার মানে এটা নিশ্চয়ই তোমার V2, এটা নিশ্চয়ই V2 ফর্ম, কারণ হি তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে যদি এটা প্রেজেন্ট হইতো তাহলে অবশ্যই এস যুক্ত থাকতো, যেহেতু এস যুক্ত নাই তাহলে এই কার্ডটা হচ্ছে V2 ফর্ম বা পাস্ট ফর্ম। তাহলে এখানে আমার অক্সিলারি ভার্ব আসবে কি ডিড, তার সাথে নট, ডিডেন্ট এবং সাবজেক্ট হচ্ছে হি, ডিডেন্ট হি। তো এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের যতগুলো ট্যাগ কোশ্চেন, মোটামুটি এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য সবগুলো। এই যে 3-4টা জিনিস মাথায় রাখলে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সে সবগুলো ট্যাগ কোশ্চেনে আশা করি করতে পারবা। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনগুলো কীভাবে করব? আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, নিষেধ, অনুরোধ এইগুলোকে বোঝায়, এগুলো দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সকে প্রকাশ করে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মূলত ভার্ব দিয়ে, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কী দিয়ে? ভার্ব দিয়ে শুরু হয়, অথবা ভার্ব প্লাস নট দিয়ে শুরু হয়, এবং আরেকটা জিনিস দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সেটা হচ্ছে লেট দিয়ে। তো কোনটার জন্য কি ইম্পারেটিভ সেন্টেন্সে ফিক্সড রুল করাই আছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা কী হবে। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমার ট্যাগ কোশ্চেনের অ্যান্সারটা হবে উইল ইউ। সেন্টেন্স যেটাই থাকুক না কেন, যদি ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয় সেটা ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। আবার দেখো যদি ভার্ব প্লাস নট দিয়ে শুরু হয় সেটার উত্তর হবে উইল ইউ। সেন্টেন্স যাই থাকুক না কেন, ভার্ব প্লাস নট দিয়ে শুরু হলে অ্যান্সার কী হবে? উইল ইউ। সেমভাবে লেট প্লাস অবজেক্ট থাকলেও তোমার অ্যান্সার আসবে উইল ইউ। কিন্তু দেখো লেট আস বা লেটস এই ক্ষেত্রে শুধুমাত্র তোমার অ্যান্সারটা হবে শ্যাল উই। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথম 3 ক্ষেত্রে সেন্টেন্স যাই থাকুক না কেন তোমার অ্যান্সারটা হবে উইল ইউ, এবং লেট আস বা লেটস যদি শুরু হয় তাহলে অ্যান্সারটা হবে শ্যাল উই। শুধু এটুকু মনে রাখবা, সেন্টেন্স কী আছে না আছে সেটা তোমার দেখার দরকার নেই, ভাব দিয়ে শুরু হলে উইল ইউ এবং লেটস থাকলে শ্যাল উই। দেখো এখানে এক্সাম্পলগুলো খেয়াল করো, এখানে এক্সাম্পল আছে দেখো হ্যাভ এ কাপ অফ টি। এখানে দেখো ভাব দিয়ে আমার শুরু হয়েছে, তাই না?
আমাকে ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু করছে, তাহলে ভার্ব দিয়ে শুরু হলে আমরা কি অ্যান্সার জানি, ভার্ব দিয়ে শুরু হলে আমার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ, তাহলে এটার অ্যান্সার উইল ইউ। সেন্টেন্সে কি আছে না আছে কোনো কিছু তোমার দেখার এখানে দরকার নাই। পরেরটা দেখো, লেটস গো হোম, লেট আস বা লেটস থাকলে আমার ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই, তাহলে এটার অ্যান্সার হচ্ছে শ্যাল উই। এরপরে লেট দেম গো হোম, লেট দেম গো হোম, এখানে দেখো লেট দেম, দেমটা কিন্তু অবজেক্ট তাই না, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, তাহলে দেখো এখানে কিন্তু এই রুলসটাই পড়ছে যে লেট প্লাস অবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে অ্যান্সারটা কী হবে উইল ইউ। তাহলে আমি কোনো কিছু দেখার দরকার নেই যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কি সাবজেক্ট কি এগুলো চিন্তা করার কোনো দরকার নেই, তুমি সরাসরি উইল ইউ লিখবা। যদি এটা আরেকভাবে অ্যান্সার করা যায় শ্যাল দিয়ে, বাট আমরা এটাই মনে রাখবো সহজে, এটা আমার মনে রাখার জন্য যে যাই থাকুক না কেন আমার অ্যান্সারটা কী হবে উইল ইউ, শুধুমাত্র লেটাস বা লেটসের ক্ষেত্রে শ্যাল উই, বাকিটা উইল ইউ। দেখো গিভ মি পেন, এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে তাই না, তাহলে অ্যান্সার কী হবে উইল ইউ, আমার সাবজেক্ট অক্সিলারি ভার্ব কোনো কিছু দেখার কোনো দরকার নেই। ডু ইট, এটা আমার ভার্ব দিয়ে শুরু হয়েছে, ডু একটা ভার্ব, ডু ইট, তাহলে এটার অ্যান্সারও কী হবে উইল ইউ। তো এইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করা খুবই ইজি একটা জিনিস, যে তোমার যদি ভার্ব দিয়ে শুরু হয় বা ভার্ব প্লাস নট দিয়ে বা লেট অবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে তুমি অ্যান্সারটা লিখবা উইল ইউ, এবং যদি লেটস বা লেটাস দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সটা তাহলে শ্যাল বি। এখন আমরা দেখবো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি, আমরা জানি যে সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা, হতাশা এই সমস্ত এক্সপ্রেশন বা অনুভূতি প্রকাশ পায় সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বটা কিন্তু আমার সর্বদা লাস্টে থাকবে, মনে রাখবা এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে একদম শেষে, একদম শেষেরটা ভার্ব এবং তার আগেরটা সাবজেক্ট। এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব সবার শেষে থাকে। তো দেখো একটা এক্সক্লামেটরি সেন্টেন্স আমি লিখছি হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, তাহলে এখানে আমার অক্সিলারি ভার্বটা কি ইজ, তাহলে আমি এদের সাথে নট দিব ইজেন্ট, এবং তারপর সাবজেক্ট হচ্ছে দ্য গেম, দ্য গেমের পরিবর্তে আমি লিখব ইট, তাহলে ইজেন্ট ইট। তো এটার অ্যান্সারটা কী পেলাম আমরা ইজেন্ট ইট, দ্য গেমের পরিবর্তে আমার ইট লিখতে হবে, কারণ গেম তো একটা বস্তু তাই না, গেম তো কোনো মানুষ না যে তার পরিবর্তে আমি হি লিখবো। এখন দেখো যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে তোমার সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে মনে রাখবে ট্যাগ কোশ্চেনটা অ্যান্সারটা হবে ইজেন্ট ইট। তোমার যদি কোনো এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট বা ভার্ব না দেখো তাহলে সেটার অ্যান্সারটা তুমি ইজেন্ট ইট লিখলেই অ্যান্সার হয়ে যাবে। যেমন দেখো একটা হাউ ওল্ড, হাউ ওল্ড, দেখো এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স তাই না, কিন্তু দেখো এখানে কোনো সাবজেক্ট বা ভার্ব নাই, হাউ ওল্ড বলে এখানে সেন্টেন্সটা শেষ হয়ে গেছে, তাহলে তুমি নির্দ্বিধায় এটার অ্যান্সার ইজেন্ট ইট লিখে দিবা, এটার অ্যান্সার হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে। আবার চিন্তা করো আরেকটা দেখো হট এ পিটি, হট এ পিটি, এই সেন্টেন্সও দেখো, এই সেন্টেন্সে দেখো কোনো সাবজেক্ট বা ভার্ব নাই, তার আগে সেন্টেন্সটা শেষ করে ফেলছে, তো আমরা তো বুঝতে পারতেছি এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স তাই না। তো এক্সক্লামেটরি সেন্টেন্স হলে আমরা কি লিখবো ইজেন্ট ইট, একদম খুব সহজ জিনিস। দেখো হাউ নাইস দ্য বার্ড ইজ, দেখো এই সেন্টেন্সে কিন্তু তোমার সাবজেক্ট আছে, সাবজেক্ট কি দ্য বার্ড এবং ইজ হচ্ছে ভার্ব তাই না, তাহলে আমরা ভার্ব সাবজেক্ট যদি পাচ্ছি তাহলে ইজের জন্য আমরা লিখবো ইজেন্ট, এবং দ্য বার্ডের সাবজেক্ট কি লিখবো ইটকে লিখবো, তাহলে এটা হচ্ছে আমার ইজেন্ট ইট। আচ্ছা আরেকটা উদাহরণ দেখো হট এ ফুল ইউ আর, হট এ ফুল ইউ আর, এই সেন্টেন্সে দেখো সাবজেক্ট আছে আমার ইউ এবং আরেকটা হচ্ছে আমার ভার্ব, তাহলে এটা হবে আমার আর এন্ড ইউ, বোঝা গেছে। তাহলে যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব থাকে তাহলে আমরা সেটা ইউজ করব, যদি আমার এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে আমি ইজেন্ট ইট লিখব। তো এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। এখন আবার কিছু ব্যতিক্রম তুমি এখন দেখাই আমি তোমাকে, যদি এমন থাকে হু কেয়ার্স বা হু লাভস, তাহলে এটা ট্যাগ কোশ্চেন কী হবে, এটা গতানুগতিক ট্যাগ কোশ্চেন হবে না, এটা গতানুগতিক ট্যাগ কোশ্চেনটা হবে না, এটা মনে রাখবা। হু কেয়ার্স মানে কি, মানে কে পরোয়া করে তাই না, কে পরোয়া করে কখন বোঝায়, মনে করো কেউ একটা বিষয় কে পরোয়া করতেছে না তখন তো আমরা বলি যে কে পরোয়া করে, হু কেয়ার্স, তো এটা কেউ পরোয়া করে না, তার মানে এই সেন্টেন্সটা দিয়ে একটা না বোধক বোঝায়, যদিও এখানে কোনো তুমি নট দেখতে পাচ্ছ না তাও এটা একটা না বোধক একটা মিনিং করে, তো সেই কারণে আমরা এই সেন্টেন্সে কোনো নট ইউজ করব না। এবং এখানে দেখো হুটা একটা আনকমন সাবজেক্ট তাই না, সেই জন্য আমরা এখানে সাধারণ জনগণ অর্থে এখানে হুর পরিবর্তে আমরা সাবজেক্টকে দিয়ে ধরে করব, এটা একটু শুধু মনে রাখবা যে হুর পরিবর্তে হু কেয়ার্স হু লাভস, এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট কাকে ধরবো দেখে ধরবো, সাবজেক্ট ধরবো আমরা দেখে। এখন এই যে কেয়ার্সের জন্য তাহলে ডাজ আসার কথা, কিন্তু সাবজেক্ট যদি দিয়ে থাকে তাহলে আমরা জানি যে
অক্সিলারি ভার্ব ডাচ হয় না, তার পরবর্তী কী হয়, ডু হয়। এবং যেহেতু আমি বলছি সেন্টেন্সের না বোধক মিনিং করছে, সেই কারণে এখানে আমরা নট দিব না, তাহলে এটার অ্যান্সার হবে ডু দে। সেমভাবে হু লাভস, এটার অ্যান্সার হবে ডু দে। এইগুলো একটু মনে রাখবা, এইগুলো একটু অন্যরকম। আচ্ছা, আর দু একটা সেন্টেন্স আর আছে, যদিও এগুলো দু এক সময় পরীক্ষায় আসে। মনে করো এরকম গুড মর্নিং, গুড মর্নিং। এখন এই সেন্টেন্সটাকে ড্যাক কোশ্চেন করতে হবে, তুমি গুড মর্নিং দেখে কী বুঝছো, কিছুই তো বোঝা যাচ্ছে না, তাই না? তো এটা আসলে প্রথমে কিছুটা উজ্জ্ব হিসাবে আছে, মনে করো এমনভাবে আছে, আই উইশ গুড মর্নিং, আমি তোমাকে গুড মর্নিং সকালবেলা উইশ করি, তাই না? আই উইশ গুড মর্নিং। তো এইগুলোর অ্যান্সার ডোন্ট আই লেখা হয়, মনে রাখবে এগুলোর অ্যান্সার ডোন্ট আই হবে। কারণ প্রথমে যে সাবজেক্ট ভার্ব নাই, সাবজেক্ট ভার্ব তোমাকে ধরে নিতে হবে, যে আই উইশ গুড মর্নিং টু ইউ, ধরো তাই আই উইশ, সাবজেক্ট আমার আই, এবং কোনো ভার্ব যেহেতু নাই, উইশ প্রেজেন্ট ভার্ব, সেই কারণে আমি ডু লিখছি, এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ডোন্ট আই। তো এর সেমভাবে গুড মর্নিং, ঈদ মোবারক বা থ্যাংক ইউ, এই সেন্টেন্সগুলোর তোমার ট্যাগ কোশ্চেন আমরা ডোন্ট আই দিয়ে লিখব।